চুমুকে। সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন শিল্পী, শিক্ষক ও গবেষক তরু শাহরিয়ার স্বর্গ। শুভ সকাল ভাইয়া, কেমন আছেন? শুভ সকাল আপু, আপনি কেমন আছেন? আমি ভীষণ ভালো আছি। আমি বেশ ভালো আছি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার নামটা খুব সুন্দর, তরু শাহরিয়ার স্বর্গ। নামটি কে রেখেছেন? আমার মা। খুব সুন্দর একটি নাম। একটু জানতে চাই আপনার শিক্ষকতা জীবন নিয়ে। কবে থেকে শিক্ষকতার জীবন আপনার শুরু হয়েছে এবং এখন কোথায় কর্মরত আছেন এবং কেমন এনজয় করেন শিক্ষকতা? আমি 2014 সাল থেকে শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত আছি। আমার প্রথম কর্মস্থল ছিল বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে। এর পরবর্তী সময়ে বিভিন্ন জায়গায় কাজ করেছি, দেশের বাইরে। এখন আমি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আছি, সেখানে জেনারেল এডুকেশন যে ডিপার্টমেন্ট আছে সেখানে আমি পড়াচ্ছি। তরু ভাইয়া, আমরা আরো অনেক আলোচনা করব, কিন্তু তার আগে আমরা জানি যে আপনি খুব ভালো কবিতা আবৃত্তি করতে পারেন। সো আমরা একটা কবিতা আবৃত্তি দিয়ে আসলে আরেকটু শুরু করতে চাই। নিশ্চয়ই। যেহেতু প্রত্যেকটা সকালে এক একজনের জন্মদিন থাকে, আমি কবি জালালউদ্দিন আহমেদের লেখা একটি ছোট্ট কবিতা পড়ছি। কবিতার শিরোনাম হচ্ছে জন্মদিন। প্রতিদিনের ভোর আমার একই রকম, কর্কশ আর নিরানন্দ, জীবনের গ্লানি আর দুর্ভাবনায় ভরা। আহা বেঁচে থাকা, ক্লান্ত ক্লিষ্ট ভোর তবু কি মধুর, দুঃখের দিনার দিয়ে গাঁথা ঠুনকো সুতোয় তারা ঝুলে থাকা। বাড়িওয়ালার গম্ভীর ক্রুব্ধ মুখ, সহকর্মীদের ধূর্ত চোখে ব্যাংকে বাঁকা, পাওনাদারদের বিদ্রুপ ভরা রাগী চেহারা আমার প্রতিদিনের পাথেয়। তবুও আজকের দিনটা শুরু হোক অন্যরকম, ধূমকেতুর লেজের উজ্জ্বল প্রভায় দীপ্ত দেদীপ্যমান, কেননা আজ তোমার জন্মদিন। বাহ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। একটু জানতে চাই সাউথ এশিয়ান কালচার সম্পর্কে। সাউথ এশিয়ান কালচার সম্পর্কে যেটি হচ্ছে আমার একটা রিসার্চের কাজ হচ্ছে, যেটি হচ্ছে আপনি জানেন যে আমাদের এই অঞ্চলে দক্ষিণ এশিয়ায় আমাদের নৃতাত্ত্বিক জনগোষ্ঠী আছে, আমাদের বাঙালি জনগোষ্ঠীর একটা বৈচিত্র্যপূর্ণ সাংস্কৃতিক বিভিন্ন কর্মকাণ্ড রয়েছে। সেটি নিয়ে আমার মূলত গবেষণার কাজ। আমি এথনিক মাইনরিটি, বিশেষ করে যাদেরকে নৃগোষ্ঠী বলছে সরকার, আমার ভাষায় আদিবাসী, তাদেরকে নিয়ে আমি কাজ করছি। তাদের বিভিন্ন পারফরমেন্স আমি মাঠ থেকে সংগ্রহ করি এবং সেগুলো হচ্ছে পরবর্তী সময়ে যেটা পারফরমেন্সের রূপ দেওয়ার চেষ্টা করি। যেহেতু আমার থিয়েটারের ব্যাকগ্রাউন্ড, সেজন্য আমার এটা একটু রিসার্চ ওয়ার্ক, ফিল্ড ওয়ার্কের আন্ডারে কাজগুলো করা হচ্ছে। আচ্ছা, এই টপিকটা কেন বেছে নিয়েছেন? এই টপিকটি বেসিক্যালি বেছে নেওয়ার পেছনে কারণ হচ্ছে আমি যেই জায়গাটিতে বিলং করি সেটি হচ্ছে ময়মনসিংহের হালুয়াঘাট, একেবারে মেঘালয়ের প্রান্ত ঘেঁষা একটি জায়গা। সেখানে নৃতাত্ত্বিক জনগোষ্ঠীদের একটু বৈচিত্র্য আছে এবং পরবর্তী সময় যেটি হয়েছে যে আমি যখন নেপালে বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষকতা শুরু করেছি, এখন আমি পড়াচ্ছি, তখন যে আমার কাছে মনে হয়েছে যে এই অঞ্চলের বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি গবেষণাটা খুব জরুরি। দারুণ। আচ্ছা, আপনি থিয়েটারের কথা বলছিলেন, আপনি থিয়েটার নিয়ে কাজ করছেন কবে থেকে এবং থিয়েটারের প্রতি ভালোবাসা কবে থেকে এসেছে? খুব ছোটবেলা থেকে আমার থিয়েটারের চর্চা। পরবর্তী সময় যেটি হয়েছে যে আমি একেবারে বিশ্ববিদ্যালয়ে, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ ডিপার্টমেন্ট থেকে আমি অনার্স মাস্টার্স করেছি। আমার অ্যাক্টিং অ্যান্ড স্পেস পারফরমেন্সে ছিল আমার স্ট্রিম মাস্টার্স, এবং পরবর্তী সময় তো আমার থিয়েটারের সঙ্গে জার্নি আছেই। আমি অ্যাক্টোমেনিয়া নামে ঢাকার একটি নাটকের দল আছে, তাদের সঙ্গে যুক্ত আছি, কাজ করছি। আচ্ছা, এছাড়া কি আর টেলিভিশনে কাজ করা হয়েছে কিনা? টেলিভিশনে আমি কাজ করছি, আমি একটি চ্যানেলে হচ্ছে নিউজ প্রেজেন্টেশন করছি, উপস্থাপনা করছি, সেটি দীর্ঘ সময় ধরেই করছি, এবং বাংলাদেশ বেতার এবং টেলিভিশন আমি আনলিস্টেড প্রেজেন্টার হিসেবে কাজ করছি। এবং এখন তো জানেন যে ওটিটি বা বিভিন্ন প্ল্যাটফর্ম রয়েছে, সেই জায়গাতে কন্টেন্ট প্রেজেন্টার, তারপর হচ্ছে কন্টেন্টের ভয়েস ওভার দেয়া, এগুলোর কাজগুলো করছি আর কি। যেহেতু আমার একেবারেই পড়াশোনাটা এই রিলেটেড জায়গায় ছিল, সেজন্য এই জায়গাটাতে স্বাচ্ছন্দ্য বোধ করি কাজ করতে। বা চমৎকার। আপনি কি আসলে ছোটবেলা থেকেই শুদ্ধ করে কথা বলতেন, নাকি যখন মনে হয়েছে যে না আপনার ভয়েসে সে ব্যাপারটা আছে তখন থেকে ভয়েসের উপরে কাজ করা শুরু করেছেন? ভয়েসের কাজ করাটা খুব সচেতনভাবে আমি কখনোই করিনি। যেটি হচ্ছে যে আমার বাবা সবসময় চেষ্টা করতেন আমাদেরকে প্রমিত বা মান ভাষায় কথা বলার চর্চাটা করবার জন্য। এবং পরবর্তী সময় যেটি হয়েছে যে আমার মা যেহেতু গান করেন, তার কাছ থেকে গান শিখতাম ছোটবেলায়। তো হারমোনিয়াম নিয়ে বসলেই মা উচ্চারণগুলো ধরে ধরে ঠিক করে দিত। এবং পরবর্তী সময় যেটি হলো যে আমি ক্লাস 3 এবং 4 পরপর দুবার জাতীয় পর্যায়ে আমি জাতীয় পুরস্কার পাই। তো জাতীয় পুরস্কার, সেটি আবৃত্তিতে, অভিনয়ে, উপস্থাপনা, এরকম বিভিন্ন বিষয়ে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায়। তখন থেকে আমার কাছে মনে হলো যেহেতু আমি এই চর্চাটা করছি এবং প্রমিত বা মান ভাষায় কথা বলার চর্চাটা সেই ছোটবেলা থেকে একেবারে পারিবারিক ঘরোয়া পরিবেশের মাধ্যমে তৈরি হয়েছে,
এন্ড পরবর্তী সময় যেটি হয়েছে একেবারে পেশাদার জায়গায় সেটি কাজে দিয়েছে। আচ্ছা, আপনি গানের কথা বলছিলেন, সো একটি গান শুনে নিতে চাই, তারপর বাকি আলোচনা। আচ্ছা, একটু ছোট্ট করে শোনাতে চাই। এটি হচ্ছে যে হাজংদের একটি গান। হ্যাঁ, আচ্ছা। হাজংরা যখন হাজং মেয়েরা বর্ষার সময় তাতে কাপড় বোনায়, তখন তারা হচ্ছে একে অপরে সেই গানটি করে, সেটা একটু শোনানোর চেষ্টা করছে। বানা গুড়াই থের বইনে, বানা গুড়াই থের বইনে, সাওয়া সুতা কাইন্দা বইনে, বানা গুড়াই থে, বানা গুড়াই থের বইনে, বানা গুড়াই থের বইনে, সাওয়া সুতা কাইন্দা বইনে, বানা গুড়াই থে। পালাও হালা খিলো বানা, বানানা নারা, নিথা পিথা বানা মুলা জুয়ানারা। পালাও হালা খিলো বানা, বানানা নারা, নিথা পিথা বানা মুলা জুয়ানারা। বানা গুড়াই থের বইনে, বানা গুড়াই থের বইনে, সাওয়া সুতা কাইন্দা বইনে, বানা গুড়াই থে। বাহ, চমৎকার। এটার অর্থটা যদি একটু ছোট করে বলতেন। দুই বোন, বানা মানে হচ্ছে তাঁত, যেটা সেখানে কোমরটাতে কাপড় বোনাচ্ছে এবং বলছে বানার ভিতরে সুতা দিয়ে কাপড়টা বোনাচ্ছে, সেখান থেকে একটা কষ্ট বের হচ্ছে। আপনি জানেন হয়তোবা যে নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর মানুষের জীবনটা সাধারণত এতটা সহজ হয় না, তো সেই জায়গা থেকে সে একটু দুঃখ মিশ্রিত, একটু আবেগ মথিত জায়গা থেকে গানটা করে আর কি। বাহ, চমৎকার সুর। একটু জানতে চাই, হাজং গারো আসলে এনাদের জীবন যাত্রাটা আসলে কেমন? নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর জীবন ভীষণ বৈচিত্র্যময়, কালার্স আছে সেখানে, এবং আপনি দেখবেন যে প্রত্যেকটা জনগোষ্ঠী, নৃতাত্ত্বিক জনগোষ্ঠী, বিশেষ করে আমি সমতল অঞ্চলের কথাটাই যদি বলি, আমার সমতল এবং পাহাড়ি দুটো নিয়ে কাজ করার অভিজ্ঞতা আছে। সেখানে যেটা হয় যে প্রত্যেকটা দিবস কেন্দ্রিক, প্রত্যেকটা মোমেন্টকে তারা সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত প্রত্যেকটা জায়গাকে ধরে ধরে তাদের গান আছে। আমি যে বানাগড়ার গান বললাম, তেমনি করে তাদের জুমের গান আছে, তাদের যে শেষকৃত্য হয় সেখানে গান রয়েছে। মানে জন্ম থেকে মৃত্যু অবধি যত ব্যাপার আছে, উৎসব আছে, সব জায়গায় তাদের আসলে গান, নাচ এটি আছে। মজার ব্যাপার হচ্ছে গারোদের প্রায় 56 ধরনের নৃত্যের ফর্ম আছে, যেটি তাদের শেষকৃত্যে করছে, জন্ম উৎসবে করছে, ওয়ানগালা ফেস্টিভ্যালে করছে, এরকম বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি মোহনা একটা আসলে পরিবেশে তারা সবসময় মনে হয় জীবন যাপন করে থাকেন। বা খুব ভালো। আচ্ছা, আমরা আপনার কণ্ঠে আসলে আরেকটি গান শুনতে চাই, যেহেতু আমরা এই গানটি শুনলাম, খুবই ভালো লেগেছে। আমি যেহেতু নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর গান করেছি, আমি একটু আমাদের বাংলা গান করার চেষ্টা করি। একটি বেসিক্যালি ঘর বানাইলা, সে রইল না ঘরে, সেই ঘর উড়াইয়া নিল কাল বৈশাখীর ঝড়ে। প্রাণটায় আমার ছটফট করে, প্রাণটায় আমার গো, প্রাণটায় আমার ছটফট করে, বুকে হাহাকার। ভালোবাসার ময়না পাখি এখন জানি কার, আমার ভালোবাসার ময়না পাখি এখন জানি কার। শিকল কাটা পাখির মতো উড়িয়া সে গেল, শিকল কাটা পাখির মতো উড়িয়া সে গেল। সেদিন থেকে আমার জীবন হলো এলোমেলো, জাতির কুলে দাগা দিল, জাতির কুলে গো, জাতির কুলে দাগা দিল, কান্না হইল সার। ভালোবাসার ময়না পাখি এখন জানি কার, আমার ভালোবাসার ময়না পাখি এখন জানি কার।
বাহ, চমৎকার চমৎকার, অসাধারণ কণ্ঠ আপনার। মৌলিক গান কি রিলিজ হয়েছে কিনা? মৌলিক গান রিলিজ হয়েছে আমার চাচা শ্রদ্ধেয় কবি জালালউদ্দিন আহমেদ এবং ফজলে বারী, তাদের লেখা গান আমি করেছি মৌলিক গান হিসেবে। আর মূলত আমার যেটা হয় যে আমি একটু ফোক, লালন, তারপরে হচ্ছে এথনিক ব্লেন্ড, যেটা অসমীয়া ঘরানার, এটাই বেশি করা হয়। আচ্ছা, এথনিক মাইনরিটি নিয়ে আপনি কাজ করছেন, সেটার অভিজ্ঞতা সম্পর্কে একটু জানতে চাই। অভিজ্ঞতা বলতে একেবারে দীর্ঘ সময় ধরে, প্রায় 20 বছরের মতো সময় আমার একেবারে নিভৃতচারী মানুষদের নিয়ে কাজ, তাদেরকে নিয়ে গবেষণা করছি। তাদেরকে গবেষণার জন্য আমি জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতিও পেয়েছি। সেটি এক ধরনের দায়বদ্ধতার জায়গা তৈরি করেছে আমাকে। আরেকটি ব্যাপার হচ্ছে আমি একটা এমন সাম্প্রদায়িক যে সম্প্রীতির জায়গাটা, সেই জায়গা থেকে বিলং করা মানুষ, তো হালুয়াঘাট যেটি আমার নানার বাড়ির এরিয়া, সেই জায়গায় তো বিলং করা। সো সেই জায়গায় এই সমস্ত মানুষকে যখন দেখেছি তখন মনে হয়েছে এটি আমার দায়বদ্ধতার জায়গা। পরবর্তী সময় গবেষণা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা সবকিছু মিলিয়ে এটি একটি আমার মহান দায়িত্ব বলে আমি মনে করি। আচ্ছা, এবং ক্লাইমেট মিডিয়া ফেলোশিপ পেয়েছেন আপনি, এটি নিয়ে কিভাবে কাজ করছেন? এটি খুবই গর্বের একটি বিষয়। এই বছর জানুয়ারিতে আমি নেপাল আর্ট কাউন্সিল এবং বাংলাদেশের IMCMSR তাদের যৌথ উদ্যোগে ক্লাইমেট মিডিয়া ফেলোশিপটা পেয়েছি। এটি সাউথ এশিয়ার 4 জনকে দেয়া হয়েছে, তার মধ্যে বাংলাদেশে আমি প্রথম এটা পেয়েছি। এবং এটি প্রায় 1 কোটি টাকা সমমানের একটি বৃত্তি, যেটির কাজ ইতোমধ্যে আমি সমাপ্ত করেছি এবং নেপাল আর্ট কাউন্সিল এবং নেপাল গভর্নমেন্টের কাছে সেটি আমি সাবমিটও করেছি কাজটি। খুবই দারুণ একটি বিষয়, এটা আমাদের বাংলাদেশকেও রিপ্রেজেন্ট করে এবং বাংলাদেশের ক্ষেত্রেও গর্বের একটি বিষয়। এক্ষেত্রে আমার সবথেকে বড় কৃতজ্ঞতা আমার বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ, বিশেষ করে আমাদের ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাননীয় চেয়ারম্যান শামীম হায়দার পাটোয়ারি স্যার এবং আমাদের ভাইস চ্যান্সেলর, রেজিস্ট্রার, ট্রেজারার স্যার। কারণ তারা যদি আমাকে এই সুযোগটা না দিত, আমি প্রায় 1 বছরের মতো শিক্ষা ছুটি পেয়েছি এই কাজটি করবার জন্য। এবং বিশ্ববিদ্যালয় অথরিটি না চাইলে এটি আসলে আমার পক্ষে করা কখনোই সম্ভব ছিল না। আমি খুবই গ্রেটফুল এই জন্য। আসলে সাপোর্টটা দরকার পড়ে খুব বেশি। আচ্ছা, আপনি তো অনেক সেক্টরে কাজ করছেন এবং অনেকগুলো ভালো কাজ করছেন। আসলে কোন পরিচয়ে নিজেকে পরিচিত করতে বেশি ভালো লাগে? ওই যে আপনি যখন ইন্ট্রোডিউস করছিলেন আমাকে, শিল্পী বলতে আমার কেন জানি অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ হয়। প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই কিন্তু একটা শিল্পী মনের ব্যাপারটা চলে আসে। যেমন আমার ছোটবেলায় নাচ দিয়ে শুরু হয়েছিল, আবৃত্তি করেছি, গান করেছি, অ্যাক্টিং করেছি। আমার বেশ কিছু কাজ আছে মিডিয়াতে, একেবারে মেইনস্ট্রিম মিডিয়াতে, ভয়েস ওভারের কাজ। আমি প্রায় 700-800-র মতো ভয়েস ওভার দিয়েছি বিভিন্ন ডকুমেন্টারিতে, যেটা ডয়েচে ভেলে, BBC এবং বাংলাদেশ টেলিভিশনে আমার রেগুলার কাজ যাচ্ছে। তো এটা ভালো লাগে। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে আমার খুবই আনন্দ লাগে, আমি হোস্টিংও করি, আমি একদম প্রফেশনালি হোস্টিং করছি। তো সেটাও ভালো লাগে যে আসলে হয় কি, যখন যেই কাজটা করছি সেটা হচ্ছে খুব মনোযোগ দিয়ে করবার চেষ্টা করি এবং সেটাই ভালো লাগে। কিন্তু এত কিছুর পরে ছাপিয়ে যেটি হয়, যেহেতু আমার মেইনস্ট্রিম প্রফেশনটাই শিক্ষকতা, প্রায় 11 বছর 12 বছর বিশ্ববিদ্যালয়ে, তখন মানুষ ওই যে আইডেন্টিফিকেশনের জায়গাটা তৈরি করে যে তোরও একজন শিক্ষক। তো সবকিছু মিলেই শিক্ষকতা করলে গবেষণা করতে হবে। শিল্পী হিসেবে আমার যে পারফরমেন্সগুলো দেখছি, ফিল্ড ওয়ার্ক করছি, সেগুলোকে নিয়ে আসছি এবং সেটাকে ব্লেন্ড করে বিশ্ববিদ্যালয়ে, স্কুল, কলেজ সব জায়গায় ছড়িয়ে দেওয়ার জায়গাটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। একদম ঠিক বলেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুবই ভালো লেগেছে কথা বলে, সুন্দর গানও শুনিয়েছেন। অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন সব। আপনার জন্য অসংখ্য শুভকামনা। এটিএন বাংলাকে ধন্যবাদ চায়ের চমকে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। আর অবশ্যই যারা দর্শক আছে তাদের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বের নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এটিএন বাংলার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুক